ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত, নতুন শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ, প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তি দাবি। এবার আন্দোলনের চালকসহ রেলের রানিং স্টাফরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির 10 সমঝোতা, পরস্পরের বিরুদ্ধে কথা না বলার প্রতিশ্রুতি, স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা। আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন শেখ হাসিনা, জানিয়েছেন টবি ক্যাডম্যান। আরও 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থেকে আলাদা হলো 7 কলেজ। কলেজগুলোতে নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। তবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের আলাদা হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন 7 কলেজের অধ্যক্ষরা। টানা 3 ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠকের শুরুতে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের দীর্ঘ 8 বছরের সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মানের সাথে আলাদা হচ্ছে 7 কলেজ। তবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি না নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। এদিকে পৃথকীকরণের সিদ্ধান্তকে যুগোপযোগী দাবি করে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। 7 কলেজের মতো একটা গলার কাটাই বিশ্ববিদ্যালয়ের সাথে না থাকুক, সেটা আমাদের জন্য ভালো, ওদের জন্য ভালো। আমরা আমাদের ক্যাম্পাসের স্বতন্ত্রতা এবং তাদের স্বতন্ত্রতা ফিরিয়ে দিয়েছে, যেহেতু এটা যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। মধ্যরাতে ভিসির বাসভবনের উদ্দেশ্যে ক্যাম্পাস এলাকায় গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। দীর্ঘ 8 বছর পর সহিংসতা আর সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। 7 কলেজকে গলার কাটা অভিহিত করে শিক্ষার্থীরা বলছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার ঘোষণাকে স্বাগত জানালেও সব দাবি আদায় না হওয়ায় ক্লাস ও পরীক্ষা বর্জন সহ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তির দাবি তাদের। 24 ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ঢাকা ব্লকের কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে 7 কলেজের অধ্যক্ষদের বৈঠকে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্তের পর বিকেল 5টা নাগাদ ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে মিটিংয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা। মিটিংয়ে 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাকি 5 দফা দাবি আদায়ে কোনো আশ্বাস না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে মিটিং শেষ না করেই তারা বেরিয়ে যান। এরপর ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। যদি এই 24 ঘন্টার মধ্যে না দেয়, তাহলে কিন্তু পরবর্তী যে ভর্তি পরীক্ষা এবং ক্লাস পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম কিছুই কিন্তু হচ্ছে না। 7 কলেজ কিন্তু তালা ঝোলানো থাকবে। 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ এবং উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি থেকে তাকে অপসারণ করা সহ ওসি এসির অপসারণ প্রত্যাহার এবং
আমাদের যে দাবি দেওয়া আছে 6 দফা দাবি অনতিবিলম্বে মেনে নিবে, না হলে 24 ঘন্টা পরবর্তী আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব এবং এই কর্মসূচি কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামলেছে বলে দাবি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এ সময় আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়া ও আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকারীদের সাথে রবিবার রাতে সংঘর্ষ হয় ঢাবি শিক্ষার্থীদের। সোমবার সচিবালয়ে এ ব্যাপারে আইন উপদেষ্টা জানান, সরকার এসব বিষয় এড়িয়ে চলার চেষ্টা করছে। অন্যদিকে ডিএমপি কমিশনার বললেন, রক্তক্ষয়ী পরিস্থিতি এড়িয়ে আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করি। 7 কলেজেরা যদি ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকতো, আপনি খালি একবার ভেবে দেন কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি। সেইটাকে আমরা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছি এবং পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে কালকে এইসব ঘটনা সামাল দিচ্ছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের হলেও আইন শৃঙ্খলার বিষয় রয়েছে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার কথা জানান তিনি। ছোটখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। জনদুর্ভোগ হয় এমন আন্দোলন সড়কে না করারও অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়করণের দাবি মেনে নিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আগামীকাল দুপুর 2টার ভিতরে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তার পক্ষ থেকে যদি স্পষ্ট ঘোষণা না নেওয়া হয়, সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আগামীকাল দুপুর 2টায় আমাদের কেন্দ্রীয় কমিটির সমস্ত শিক্ষকদের নিয়ে পরামর্শ সাপেক্ষে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে রয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। এই কর্মসূচির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মাইলেজ বিলের দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলওয়ের রানিং স্টাফরা। রেলের আন্দোলনরত কর্মীরা জানান, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত 75% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী 8 ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা 2021 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা। এর আগেও ওভারটাইম ডিউটি না করা, রেল ভবন ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, কমলাপুর স্টেশনের কি অবস্থা? কোনো ট্রেন কি ছাড়ার অবস্থায় রয়েছে? আর আন্দোলনরত রানিং স্টাফদের কোনো বক্তব্য পেয়েছেন কি? পেয়ে থাকলে আমাদের জানান। জনি, আপনাকে ধন্যবাদ।
আপনি যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগে এখান থেকে একটি ট্রেন ছেড়ে গেছে, অর্থাৎ এখন 1:11, 1:05 থেকে 6 মিনিটের মাঝেই কিন্তু একটি ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছেন। সেই ট্রেনটি ছিল হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এই ট্রেনটি মূলত রাত 11:30 ছাড়ার কথা। এটি প্ল্যাটফর্মে এসেছিল রাত 12:15। এরপরেই প্রায় 1 ঘন্টা সময় পরে ট্রেনটি কিছুক্ষণ আগে ছেড়ে যায়। আমরা এখানে কথা বলেছি কয়েকজনের সাথে, তারা বলছে যে আসলে রাত 12টার আগ পর্যন্ত যে ট্রেনগুলো এই কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটি ছেড়ে গেছে। আপাতত এখন আর সকালের আগ পর্যন্ত কিন্তু কোনো ট্রেন নেই, অর্থাৎ সকাল থেকেই তাদের যেই কর্মবিরতির ঘোষণা সেটি কিন্তু বাস্তবায়ন হবে, অর্থাৎ সকাল থেকে কোনো ট্রেন ছাড়বে না, এমনটি আমরা এখন পর্যন্ত জেনেছি। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখছি, সেটি হচ্ছে যে আসলে রানিং স্টাফরা হচ্ছে গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটি সহ সারা দেশে রেলওয়েতে মোট 1700-রও বেশি রানিং স্টাফ কাজ করেন। এরা দৈনিক 8 ঘন্টা হলেও রানিং স্টাফদের কাজ করতে হয় 15 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে মাইলেজের ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা দেয়া হতো, অর্থাৎ প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। যে হিসেবে 8 ঘন্টায় একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে বেতন কাজের 2.5 বা 3 মাসের সমপরিমাণ হতো এবং সেই হিসেবে তাদেরকে বেতন দেওয়া হতো। এছাড়া আরেকটি সুবিধা ছিল, তাদের মূল বেতনের হিসেবে অবসরকালীন ভাতা যা হয় তার সঙ্গে অতিরিক্ত আরো 75% টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হতো। কিন্তু 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধাটি বাতিল করা হয়। এরপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে তারা তাদের এই বাতিল হয়ে যাওয়া সুবিধাটি পুনর্বহালের জন্য তারা বিভিন্ন সময় আন্দোলন করে চালিয়ে গিয়েছিল এবং গত 22শে জানুয়ারি তারা আবারও তাদের যেই বাতিল হওয়া যে সুবিধাগুলো ছিল সেটাকে পুনর্বহাল সহ নিয়োগের ক্ষেত্রে আরো 2টি শর্তকে শিথিল করা সহ তারা দাবি জানিয়েছিল এবং তারা সেই দিনে 22শে জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে এই দাবি যদি মানা না হয় তাহলে অর্থাৎ আজ থেকে 28শে জানুয়ারি থেকে রাত 12টার পর থেকে তারা এই আন্দোলনে যাবে না এবং তারা গতকালকে বিকেলে তাদের সাথে সচিবালয় তাদেরকে মন্ত্রণালয় থেকে ডাকা হলেও তারা কিন্তু খুব বেশি আশ্বস্ত পায় নাই দাবি মানার ক্ষেত্রে, যার কারণে তারা কিন্তু সেখানে সেই কর্মসূচি তারা অ্যাটেন্ড করে নেয় এবং তারা সেখানেও ঘোষণা দিয়েছিল যে তারা আসলে আজকে রাত 12টার পর থেকে আন্দোলন চালিয়ে যাবে। সেই হিসেবে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে কোনো আন্দোলনকারীদেরকে আমরা দেখতে পাইনি, স্টেশন মাস্টারকেও এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে কয়েকজনের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে, সেই ট্রেনগুলো কিন্তু ছাড়বে না, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। শুভ, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আমার কাছ থেকে এতক্ষণ কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। ফিরছি অন্যান্য খবরে। এবার ইসলামী আন্দোলনের আমির ও চরমনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে 10 দফা সিদ্ধান্তে একমত হয়েছে দল দুটি। একে অন্যকে হেয় না করা, ইসলামী শরিয়াহ বিরোধী কোনো কথা না বলা সহ টেকসই রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চরমনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে আলোচনা করতে পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের নেতারা। প্রায় 2 ঘন্টা বিএনপি মহাসচিবের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ইসলামী আন্দোলনের নেতারা। বৈঠকে 10 দফা দাবির বিষয়ে বিস্তারিত আলোচনার পর যৌথ সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানান বিএনপি মহাসচিব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো
আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। দ্রুত সময়ে নির্বাচন সহ বিএনপি মহাসচিবের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেই জানান ইসলামী আন্দোলনের আমির। সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আলোচনা চলবে, থাকবে সৌহার্দ্য, এমন প্রত্যাশার কথাও জানান বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতারা। মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন, রাজনীতি সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেয়া। তার মতে, ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন। এদিকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের অভিযোগে আরও ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে 2 জন আওয়ামী লীগ নেতা, বাকি 6 জন পুলিশ সদস্য। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে করা মামলায় 6 পুলিশ সদস্য ও 2 আওয়ামী লীগ নেতা সহ মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, 4টি পিটিশনে আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন এবং আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা, এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টবি ক্যাডম্যান জানান, গণহত্যার বিচারকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতেই পরামর্শক হিসেবে তার দায়িত্ব পালন করতে আসা। ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারে না ঠিকই, কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন। তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি হাসিনাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষেই অবস্থান নেবে। টবি ক্যাডম্যান আরও বলেন, তিনি একজন আইনজীবী, যথাযথ আইনি সহায়তা করাই তার কাজ। আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব। অতীতের কোনো ঘটনা, কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কি ছিল তা একে প্রভাবিত করবে না। সকলের জেনে রাখা ভালো, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন কোনো অন্যায় সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সোমবার সকালে নীলফামারী সরকারি কলেজে তথ্য সহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কমিশনার আরও বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলেরই হয়। চাইলেও রাতের ভোটে সম্পৃক্তদের ছেঁটে ফেলে দিতে পারবেন না উল্লেখ করেন তিনি। বলেন, তবে যাচাই করা যাবে কারা অংশীজন বনে গিয়েছিল আর কারা বাধ্য হয়েছিল। নির্বাচন কমিশনার শক্ত, সৎ ও নিষ্ঠাবান থাকলে তার অধীনস্থ কর্মকর্তারাও বাধ্য থাকবে বলে মনে করেন তিনি। নির্বাচনী নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী ও বিএনসিসির সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনার কথা জানান এই ইসি। সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন
নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে ব্যক্তি নাগরিকের অধিকার কি জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কি হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিত, এই ফোর্সটাকে। তবে নিশ্চিত থাকেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সজ্ঞানে জ্ঞাতসারে কোনো অন্যায় সহ্য করা হবে না। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্তের আগে শেখ হাসিনা সহ তার দলের সবার বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। ছাত্র জনতাকে হাসিনা বা কোনো দল কিনতে পারেনি, তাই ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান হাসনাত। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, রাজনৈতিক দলের দালালি যারা করবে হারুন বেনজিরের মতো দেশ ছেড়ে পালাতে হবে তাদের। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। দয়া করে ক্ষমতামুখী হয়েন না। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, মানুষের ভালোবাসা এবং আইনের উপর বিশ্বাস রাখতে চান। এই মামলায় ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদী পরিমণি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনের আদেশও দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হয় সোমবার সশরীরে আদালতে হাজির হন পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। জামিন পেয়ে গণমাধ্যমকে পরিমণি বলেন, আইনের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। পরিমণির আইনজীবী বলেন, একই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক নয়। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। বিজ্ঞ আদালত বলেছেন যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত। নতুন শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ। প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তি দাবি। এবার আন্দোলনে চালক সহ রেলের রানিং স্টাফরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির 10 সমঝোতা, পরস্পরের বিরুদ্ধে কথা না বলার প্রতিশ্রুতি। স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা।
আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন শেখ হাসিনা, জানিয়েছেন টবি ক্যাডম্যান। আরও 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।